ইরান নতুন সুপার পাওয়ারের যে তালিকা, এই তালিকাতে নিচের দিকে হলেও তালিকাতে সে ঢুকে গেছে। কি মনে করেছিল আমেরিকানরা? এই দুইটা বোম টোম মারবো টারবো, ইরাকের মতো বাগদাদের মতো সব ওলট পালট করে দিব, রেজিম চেঞ্জ হয়ে যাবে, লাখ লাখ মানুষ ট্রাম্পকে ফুলের মালা দেবার জন্য তেহরানের রাস্তায় চলে আসবে। একটা জাতি যদি সিদ্ধান্ত নেয় যে আমি সকল প্রতিকূলতা ভেদ করে আমি জাতি আকারে দাঁড়ায় থাকবো, এটা যে সম্ভব, এটা ইরান প্রমাণ করেছে। আপনি জানেন কিছুক্ষণ আগেই মাসুদ পেজেশকিয়ান এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা লিখিত চুক্তি স্বাক্ষরিত হলো। এই যে লম্বা সময় ইরান যুদ্ধ চললো এবং আজ যে আনুষ্ঠানিক একটা 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে অন্তর্বর্তীকালীন চুক্তি সম্পন্ন হলো, এটা সম্বন্ধে যদি একটু বলতেন। প্রথম কথা হচ্ছে যে আপনার এটাকে তো স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি বলা যাবে না, এটা হচ্ছে একটা সমঝোতা বলা হচ্ছে আর কি, এমওইউর মতো আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা হবে হচ্ছে তেমন আলোচনা তো অনেক দিন থেকে চলছে। 8ই এপ্রিলে আপনার আমেরিকা অফিসিয়ালি তার আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সে আসলে যুদ্ধে হেরে গেছে। 8ই এপ্রিলের মধ্যে আপনার ইসরায়েল এবং আমেরিকা মিলে প্রায় 40,000 বোমা মেরেছে ইরানে। তারপর দেখেছে যে ইরানের আসলে কিছুই হয় নাই। তারা তাদের গ্র্যান্ড আয়াতুল্লাহকে হত্যা করেছে, প্রায় 60-এর মতো টপ অফিসার এবং যারা গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আছেন ব্যক্তি, তাদেরকে হত্যা করেছে। এখন যিনি আপনার গ্র্যান্ড আয়াতুল্লাহ যিনি আছেন, ওনাকে আহত করা হয়েছে, উনি চিকিৎসাধীন আছেন এখন, বলা হচ্ছে রাশিয়াতে অথবা দেশের ভিতরে। তো সেই রকম একটা জায়গাতে এসে ট্রাম্প কিন্তু প্রায় বলতো যে ওদের সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছি, বিমানবাহিনী ধ্বংস করে দিয়েছি, কিছু নাই, ওরা এখন মধ্যযুগে ফিরে গেছে, ওদের সভ্যতা বিলীন করে দেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্প এগুলো করে ট্রুথ সোশ্যালে স্ট্যাটাস দেওয়ার পরে সে আবিষ্কার করেছে যে আসলে হরমুজে তার নিয়ন্ত্রণ নাই। আচ্ছা, আন্তর্জাতিক যে ওয়াটার আপনার সেই প্যাসিফিকে, ভূমধ্য সাগরে, রেড সিতে, হরমুজের আশেপাশে কোথাও তার কোনো নিয়ন্ত্রণ নাই। তিনি বারবার বলছেন মিত্রদেরকে, সারা পৃথিবীকে বলছেন যে তোমরা জাহাজ নিয়ে যাও, আমরা প্রোটেকশন দিচ্ছি। তো সেই প্রোটেকশনের ঝুঁকি নিয়ে যে দু একটা জাহাজ যাওয়ার চেষ্টা করেছে, তাদেরকে ইরান ব্লক করে দিয়েছে অথবা অ্যাটাক করেছে, জাহাজগুলো মাঝপথে ফিরে আসতে হয়েছে, বাধ্য হয়েছে। অতএব সেই প্রেক্ষাপটে চুক্তি করার আগ্রহ এবং চুক্তি করে সেটাকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা, সেখানে ট্রাম্পের যথেষ্ট ঘাটতি আছে। সে যেহেতু প্রতি ঘন্টায় ঘন্টায় তার স্ট্যাটাস পরিবর্তন করে, তার কোনো কথার উপর তো কেউ আসলে ভরসা রাখতে পারছে না। এবং দেখবেন যে গতকাল কি সে একটা কথা বলেছে যে চুক্তি মান্য না করলে প্রেসিডেন্ট এদেরকে হত্যা করা থেকে শুরু করে পুরো ইরানকে জাহান্নামে পাঠিয়ে দিবে। তো এখন আপনি আলোচনাতে আসছেন, বসতেছেন, চুক্তি করতেছেন, চুক্তি করার সময় যদি আবার এরকম হুমকি দেন, এবং এইটা বোঝা যাচ্ছে যে আসলে ট্রাম্প ইজ নট ফিট টু গভর্ন, মানে সে মানসিক একটা বৈকল্যপনার মধ্যে আছে আর কি। এবং ইটস অ্যান আমেরিকান ট্র্যাজেডি যে সে তার স্বাধীনতার 250 বছর সেলিব্রেট করছে এই বছর, এবং তার দেশে এখন এমন একজন প্রেসিডেন্ট হয়েছে যার মানসিক সুস্থতা নিয়ে আমেরিকাতে এবং সারা দুনিয়াতে প্রশ্ন আছে, যার কোনো কথার উপর কেউ ভরসা করতে পারছে না। তো সেই জন্য যেটা স্বাক্ষর হয়েছে গতকাল কি অথবা আজকে রাতে যেটা বলেন, যেভাবে বলেন, তো সেটার আসলে উপরে ভরসা করাটা মুশকিল। এবং আপনি দেখবেন যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার, পাকিস্তান তো এই চুক্তিতে একটা ঐতিহাসিক ভূমিকা রেখেছে, তো সেখানে কিন্তু আপনার পাকিস্তানের প্রাইম মিনিস্টার কিন্তু একটা টুইটারে, এক্সে একটা স্ট্যাটাস দিয়েছে যে চুক্তি স্বাক্ষর হয়েছে, আমরা চাচ্ছি এটা অবিলম্বে কার্যকর হবে, তবে পার্মানেন্ট চুক্তি হয় কিনা সেটা নিয়ে আমার মধ্যে এখন অনেক সন্দেহ আছে, এরকম একটা কথা বলেছেন। আচ্ছা, সংশয়ের জায়গা, হ্যাঁ সংশয়ের জায়গা আছে, কিন্তু পরবর্তীতে উনি আবার ওই স্ট্যাটাসটা সরিয়ে নিয়েছেন। আচ্ছা, এর মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে কনসার্নের কথা বলা হয়েছে যে এটা কথা সত্য হলেও আপনি তো এটা বললে মুশকিল, আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এখন এই যুদ্ধে চুক্তি স্থায়ীভাবে হোক না হোক, ফিউচারে কি হচ্ছে না হচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে অনেকগুলো অনুসিদ্ধান্ত নেবার জায়গাতে আমরা পৌঁছে গেছি। তার ভিতরে একটা হচ্ছে যে ইরান নতুন সুপার পাওয়ারের যে তালিকা, এই তালিকাতে নিচের দিকে হলেও তালিকাতে সে ঢুকে গেছে। এই তালিকাতে হ্যাঁ এনলিস্টেড হয়ে গেছে, তালিকাভুক্ত সে হয়ে গেছে।
এবং একটা রাষ্ট্র 40-45 বছর থেকে নিষেধাজ্ঞার মধ্যে থেকে যার সে পৃথিবীর সবচেয়ে বেশি যে তেল গ্যাস জ্বালানির মজুদ যে 2-4-5টা দেশের আছে তার ভিতরে ইরান কিন্তু 1-2-3-এর মধ্যে আছে। আজকে সৌদি আরব, কাতার, ভেনেজুয়েলা, ইরান এরা কিন্তু টপ মানে গ্যাস প্রডিউসিং, অয়েল প্রডিউসিং কান্ট্রি, তার রিজার্ভ আছে, কিন্তু সে এক্সপোর্ট করতে পারছে না, তার বৈধভাবে এক্সপোর্ট করতে পারছে না তার নিষেধাজ্ঞার কারণে। অতএব দ্বিতীয় যেটা সে প্রমাণ করতে পেরেছে সেটা হচ্ছে যেটা ইরাক পারে নাই, যেটা সিরিয়া পারে নাই, যেটা লিবিয়া পারে নাই, আফগানিস্তান পারে নাই, যে আমার জ্বালানি সম্পদ, আমার মাটির নিচে যা আছে এটা দেখভাল করার সামর্থ্য আমার আছে। এটা একটা অনুসিদ্ধান্ত যে এই যুদ্ধের মধ্য দিয়ে আসছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কয়দিন আগে তুলে নিয়ে আসছে না, 2-3 মাস আগে। কি মনে করেছিল আমেরিকানরা? এই 2টা বোম টোম মারবো টারবো, ইরাকের মতো বাগদাদের মতো সব ওলট পালট করে দিব, রেজিম চেঞ্জ হয়ে যাবে, লাখ লাখ মানুষ ট্রাম্পকে ফুলের মালা দেবার জন্য তেহরানের রাস্তায় চলে আসবে, তো ওখানে আমরা গিয়ে নামবো, নামার পরে ওখানে একজনকে গিয়ে আমরা আবার ক্ষমতায় বসায় দিব, এইসব নাটক মঞ্চস্থ করবার চিন্তা তারা করেছিল। কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে আমাদের জ্বালানি সম্পদ আমাদের নিয়ন্ত্রণে আছে। এটা ভেনেজুয়েলা না, এটা মধ্যপ্রাচ্যের কোনো দেশ না যে তোমরা বলবা আর বদলে যাবে, এটা ইরাক না, এটা লিবিয়া না, যেভাবে যুদ্ধের নামে পুরো জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ পশ্চিমারা নিয়ে গেছে। তৃতীয় অনুসিদ্ধান্ত হচ্ছে যে ইরানে পশ্চিমারা চাইলেও কোনো রেজিম চেঞ্জ করতে পারবে না। তারা তাদের গ্র্যান্ড আয়াতুল্লাহকে হত্যা করেও এটা প্রমাণ করেছে। তারা দেশের গুরুত্বপূর্ণ সকল লেভেলে বর্তমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপতি, জেনারেল, অমুক তমুক বিভিন্ন লেভেলে কিন্তু তারা আক্রমণ করবার চেষ্টা করেছে। সেখানে আপনার পারমাণবিক চুল্লিতে পর্যন্ত অ্যাটাক করা হয়েছে বলে আমেরিকা দাবি করেছে। মোসাদ এর আগে আপনার দাবি করেছে তারা তাদের স্পাই দিয়ে, গোয়েন্দা দিয়ে সে চুল্লি থেকে গোপন কাগজপত্র, দলিল পর্যন্ত নিয়ে আসছে। এখন কিন্তু রেজিম তারা চেঞ্জ করতে পারে নাই, যেভাবে পশ্চিমারা ইরাকে পেরেছে, লিবিয়াতে পেরেছে, পুতুল বসায় দিচ্ছে, নিজেদের দালাল চাকর বাকর বসায় দিয়েছে, সেটা ইরানে পারে নাই। এটা তারা প্রমাণ করতে পেরেছে। চতুর্থ অনুসিদ্ধান্ত হচ্ছে যে ইরান নিজেও বোধ করে নাই যে এত অল্প টাকার ড্রোন দিয়ে, অস্ত্র দিয়ে আমেরিকার সুপারসোনিক F-35 আপনার ভূপাতিত করা যাবে, ধ্বংস করে দেওয়া যাবে। আমেরিকা তো স্বীকার করে না, কিন্তু পশ্চিমারা বিভিন্ন গণমাধ্যমে আসছে 45-এর মতো যুদ্ধ বিমান ইরান অলরেডি ধসিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি ছিল প্রত্যেকটা ঘাঁটি আক্রমণ করেছে এবং অকার্যকর করে দিয়েছে ইরান। প্রত্যেক জায়গা থেকে পাত্তারি গুটায় সোলজাররা চলে গেছে, পালায় যেতে বাধ্য হয়েছে। অতএব ইরান প্রমাণ করেছে যে আশেপাশে যদি আমেরিকাকে থাকতে হয়, সংসার পাততে হয়, তাহলে ইরানের অনুমতি নিয়ে, রেফারিত্ব মেনে নিয়ে এখানে সংসার করতে হবে। অতএব সেই জায়গাটা সে প্রমাণ করে দিয়েছে যে সে যত বড় সামরিক শক্তি হোক না কেন, তার ওই সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা আমার ওই $400 মিলিয়ন বিমান আমি $2000 ড্রোন দিয়ে ফালায় দিব, এইটা সে প্রমাণ করে দিয়েছে। রাইট। পঞ্চমত হচ্ছে ইরান সম্পর্কে একটা কথা বলা হতো যে আপনার ইরানের জনগোষ্ঠী বিভক্ত, তারা এই হুজুরদেরকে পছন্দ করে না, মোল্লাদের শাসন মানে না। কথা সত্য, ইরানে আসলে অনেকে এই শাসন পছন্দ করে না। আমি যেহেতু লম্বা সময় বাইরে ছিলাম, প্রচুর ইরানিয়ানদের সাথে মিশেছি, ইরানের আধুনিক শিক্ষিত লোকজন আসলেই এই চাপিয়ে দেয়া নামাজ পড়া, চাপিয়ে দেওয়া দাড়ি, বোরখা, হাবিজাবি এগুলো ওনারা পছন্দ করে না। কিন্তু যখন দেশে আক্রমণ করা হয়েছে, ইরানিরা জাতি হিসাবে একত্রিত হয়ে গেছে। ৭৯ সালের পরে বিপ্লবোত্তর জনগোষ্ঠীর মাঝে এই লেভেলের একতা কোনোদিন হয় নাই। ইরানকে যারা ঘৃণা করে, মোল্লাদেরকে এখনও ঘৃণা করে। আপনি দেখবেন যে তেহরানের প্রচুর মিছিল মিটিংয়ে হিজাব ছাড়া জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে মেয়েরা আসছে, বলতেছে আমি ইরানের শাসকদেরকে পছন্দ করি না, তবে এটা আমার দেশ, আমার দেশে কেউ আক্রমণ করতে পারবে না। ইরানের হুজুরদের যদি বদলাইতে হয় সেটা আমরা বদলাবো, তোমরা না, ওয়াশিংটন থেকে আইসা না। মানে আপনি দেখবেন যে বাংলাদেশে দেখেন, আপনি ভারত নিয়ে কথা বললেই দেখবেন আওয়ামী, এই যে জয় বাংলা হয়ে যাও যে ধর্মীয় গোষ্ঠী আছে, আওয়ামী ধর্মের যারা অনুসারী, এই আওয়ামী মন্দিরের পূজারীরা
হাউকাউ করে উঠবে, চিৎকার চেঁচামেচি করে উঠে, হ্যাঁ দিল্লির বিরুদ্ধে কথা বলতেছে, কলকাতার বিরুদ্ধে কথা বলতেছে, ওরা সুশীল হাবিজাবি এগুলো বলবে, ওখানে আমাদের মহান নবী রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছেন, ওই দেশের বিরুদ্ধে কিভাবে কথা বলা যায়, এই লেভেলের দালাল এই সোনার বাংলায় আছে। কিন্তু ইরানের এক্সাম্পলটা দেখেন, যে সে হুজুরদেরকে পছন্দ করে না, এই শাসন ব্যবস্থার পরিবর্তন চায়, হুজুরদের বিরুদ্ধে সে মিছিল মিটিং করবে, সবই করবে, মুল্লাদের বিরুদ্ধে, আয়াতুল্লাদের বিরুদ্ধে, কিন্তু হুজুর পাল্টাবো আমরা পাল্টাবো, ওয়াশিংটন থেকে আইসে না, Right. ইউরোপ থেকে আইসে না, এবং সেটা যুদ্ধ বিমান দিয়া না, হুজুর আমরা পাল্টাবো, যেমনি পাল্টানো লাগে সেটা আমরা দেখবো, এটা তোমাদের কাজ না। এরপরের অনুসিদ্ধান্ত হচ্ছে যে আপনার ষষ্ঠ, সেটা হচ্ছে যে একটা জাতি যদি সিদ্ধান্ত নেয় যে আমি সকল প্রতিকূলতা ভেদ করে আমি জাতি আকারে দাঁড়ায় থাকব, এটা যে সম্ভব, এটা ইরান প্রমাণ করেছে। সারা পৃথিবীর সিস্টেমকে চ্যালেঞ্জ করে দিয়ে গত 47-48 বছর ধরে তারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, সমরাস্ত্র কিভাবে ডেভেলপ করে ফেলা যায়। সারা পৃথিবী তাকে কোনো প্রযুক্তি দেয় না, টেকনোলজি দেয় না, কোনো বিশ্বাস করে না, সায়েন্টিফিক রিসার্চে কোঅপারেট করছে না, দেশে বিদেশে ইম্পোর্ট এক্সপোর্টে নিষেধাজ্ঞা আছে, মাটির নিচে সাগরে তার লক্ষ লক্ষ টন ব্যারেল গ্যাস তেল পড়ে আছে, বিক্রি করতে পারছে না। তারপরও ইরানিয়ানরা জাতি হিসাবে সিদ্ধান্ত নিয়েছে আমরা মাথা নত করব না, কারো গোলাম হব না, না খেয়ে কষ্ট করে থাকব, কিন্তু আমার জাতির সম্মান মর্যাদা আমরা বিক্রি করে দেব না। এইটা তারা প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ এটা সম্ভব, এবং এটা সম্ভব বলেই আমেরিকার মতো সুপার পাওয়ারকে শুধু পরাজিত করে নাই, তাকে আইসোলেট করে দিয়েছে তার মিত্রদের কাছ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন কোনো ঘটনা কখনো ঘটে নাই যে আমেরিকার মিত্ররা পর্যন্ত আমেরিকাকে ছেড়ে দিয়েছে। পুরো ইউরোপ দেখেন, তার সাথে যুদ্ধে এখন কেউ নাই। সে ইসরায়েল, এবং ইসরায়েলের প্রক্সি হিসাবে এই দক্ষিণ এশিয়া ইসরায়েলের একটা চাকর বাকর আছে ইন্ডিয়া, এই চাকর বাকররা ছাড়া এই যুদ্ধে তার সাথে কেউ নাই, আইসোলেট হয়ে গেছে। এবং এই চুক্তি, এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে শুধু আমেরিকার পরাজয়ের স্বাক্ষর হয় নাই, এখানে ইসরায়েল পরাজিত হয়েছে, ভারত পরাজিত হয়েছে। অতএব ভারত কয়েক মাস আগে গত বছরের যুদ্ধে, মে জুনের যুদ্ধে শুধুমাত্র পাকিস্তানের কাছে পরাজিত হয় নাই, অপারেশন সিন্দুর যেটা ছিল, ভারত গ্লোবালি পরাজিত হয়েছে তার মিত্র শক্তি সহ। অতএব আমেরিকা, ইসরায়েল, ইন্ডিয়া, এই যে একটা অক্ষশক্তি তৈরি হয়েছিল, তারাও এই জেনেভার, এই প্যারিসের এগ্রিমেন্টে পরাজিত হয়েছে। এটা আর একটা অনুসিদ্ধান্ত যে এই বাস্তবতাটা প্রমাণিত হয়েছে। তো এইভাবে যদি আমরা ঘটনাকে বিশ্লেষণ করি, যে ইরান যুদ্ধ যেটা দেখিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে দুনিয়ার শক্তির ভারসাম্য বদলে গেছে, এবং এই শক্তির ভারসাম্য বদলানোর জায়গাতে অর্থনীতি যেমন আছে, এখানে সমরাস্ত্র আছে, সামরিক শক্তির প্রশ্ন আছে। ইরান নিজেও কোনোদিন ভাবে নাই যে হরমুজ আটকায়া দেওয়ার শক্তি তার আছে। সে নিজে একটা ঝুঁকি নিয়ে ফেলছে, ঝুঁকিটা কাজে লেগে গেছে, ঝুঁকি নিয়ে সে এখন দেখতেছে হ্যাঁ আসলে পারিত। এবং এইটা পারার কারণে যেটা হয়েছে, তার হাতে এখন পৃথিবীর 20% জ্বালানি তেলের নিয়ন্ত্রণ তার কাছে চলে গেছে। হুতিদেরকে যদি আপনি ধরেন সমুদ্রের ওই পারে, আপনার লোহিত সাগরের কোনা দিয়ে যদি শুরু করেন, তাহলে আপনার ইয়েমেন থেকে শুরু করে একেবারে সোমালিয়া, সুদান পর্যন্ত এই বাব আল মানদেবকে ধরলে এটা 30-35% চলে যাবে। অতএব এই লেভেলের শক্তি যার হাতে থাকবে, সে বিশ্বে গুরুত্বপূর্ণ শক্তি আকারে হাজির হবে।